রাম পুনিয়ানি, নিশ্চয়ই মুসলিম নন। পুনিয়ানি PUNIYANI, পুনিয়ানি। আপনি তার বক্তব্য শুনুন। তিনি পরিষ্কার বলছেন যে হিন্দু মুসলিমের এই যে বিরোধ, এটা পলিটিক্যাল, এটা রাজনৈতিক ব্যাপার ছিল, এখানে সামরিক ব্যাপার ছিল, এখানে দখল করার ব্যাপার ছিল, এখানে অস্ত্রের ব্যাপার ছিল, এখানে টাকার ব্যাপার ছিল, এখানে সোনার উপর উদ্ধারের ব্যাপার ছিল। হিন্দু মুসলিমের লড়াই ছিল। আপনারা বলবেন তাহলে নাদির শাহ কি সোমনাথ মন্দির লুণ্ঠন করেননি? হ্যাঁ, করেছিলেন। ইতিহাস পড়বার পর আপনাকে দেখতে হবে এর গভীরে কারণটা কি ছিল। হ্যাঁ, সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন নাদির শাহ, এটা বাস্তব। কিন্তু কেন করেছিলেন? সোমনাথ মন্দিরকে তিনি বেছে নিলেন কেন? এই সোমনাথ মন্দিরে কি এমন ছিল? আপনারা জানেন, ইন্দিরা গান্ধী একবার শিখদের হেডকোয়ার্টার্স, কোথায় হেডকোয়ার্টার্স ভাই? শিখদের হেডকোয়ার্টার্স কোথায় আপনারা জানেন কেউ এখানে? পাঞ্জাব। পাঞ্জাবের একটা শহর আছে, সেই শহরটার নাম হচ্ছে অমৃতসর। অমৃতসরে একটা মন্দির আছে শিখদের। মন্দির মানে ওরা গুরুদুয়ারা বলে, সেটাকে বলা হয় স্বর্ণ মন্দির, অমৃতসর স্বর্ণ মন্দির। আপনারা কি মনে আছে আপনাদের যে ওই মন্দির ভারতের একজন প্রধানমন্ত্রী আক্রমণ করেছিলেন? মনে আছে আপনাদের? সেই প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। আচ্ছা, ইন্দিরা গান্ধী কি শিখদের শত্রু ছিলেন? ইন্দিরা গান্ধী শিখদের শত্রু ছিলেন না। থ্যাংক ইউ। ইন্দিরা গান্ধী তিনি অমৃতসরের স্বর্ণ মন্দির তিনি আক্রমণ করালেন সৈন্য দিয়ে। তার ফল খারাপ হয়েছিল, তাকে প্রাণ দিয়ে দিতে হলো, ওটা আলাদা কথা। আমি যে প্রশ্নটা রাখছি সেই প্রশ্নটা বোঝার চেষ্টা করুন। ইন্দিরা গান্ধী কখনোই শিখদের শত্রু ছিলেন না। ইন্দিরা গান্ধী বৌদ্ধদেরও শত্রু ছিলেন না। তিনি দেশের প্রধানমন্ত্রী, তার কাছে সব ধর্মের মানুষ তার নাগরিক, তিনি প্রধান, আমরা সমাজের ভোটার, আমরা নাগরিক। তাহলে তিনি সেখানে আক্রমণ করলেন কেন? সেই অপারেশন একটা হয়েছিল, এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্লু স্টার। আপনাদের যাদের বয়স 50 বছর বা তার বেশি তাদের মনে থাকবে, আর যাদের বয়স 1990 সালের পরে বা 1984 সালের পরে তাদের মনে থাকার, তাদের এটা না জানারই কথা, পড়াশোনা না করলে জানা যাবে না। আমাদের জন্ম তো ইন্দিরা গান্ধী, আমরা যখন কলেজে পড়ি তখন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়, এবং ওই স্বর্ণ মন্দিরের আক্রমণের পরিপ্রেক্ষিতেই তার দেহরক্ষী তাকে গুলি করে, এটা আপনারা জানেন। প্রশ্নটা হচ্ছে ইন্দিরা গান্ধী অমৃতসরের স্বর্ণ মন্দির লুণ্ঠন করতে গিয়েছিলেন কেন, কি কারণে? সেটা ছিল এই একটাই, সেটা ছিল খালিস্তান বলে যে একটা আওয়াজ উঠছে। আপনারা জানেন কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে, যেমন আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ক্ষীণ হয়ে গেছে পলিটিক্যাল কারণে, হিন্দু মুসলিম বলে নয়। এখানে প্রায় 119 কোটি হিন্দু আছেন, 119 কোটি সরকারি হিসাব অনুযায়ী। ওই হিসাবটা ঠিক নয়, ওটাও ভুল, সব জিনিস ভুলে ভরা। 119 কোটি হিন্দু নেই। কিন্তু ওই যে জনগণনা হচ্ছে, জনগণনা আমাদের হওয়ার কথা ছিল 2021-এ, হয়নি, এবারে হয়তো হবে। ভোটার তালিকা সংশোধন আপনারা করবেন, অনেকেই জানেন না, আজকে ঘোষণা হয়েছে ডিসেম্বর মাসে কয়েকটা দিনে ভোটার তালিকা সংশোধন হবে। আপনারা যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে, নামের ভুল আছে, সেগুলো করতে হবে, এই জন্য ভুল না হয়। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, যাদের জন্ম 1990 সালের পরে জন্ম সার্টিফিকেট এখনো পাওয়া যাবে। যাদের নেই যেন ঘুমাবেন না, আমার জন্ম সার্টিফিকেট কি দরকার বাবু, আমি তো ওই চা বেচে খাই, চপ ভাজি আর বেগুনি ভাজি, আমার আর জন্ম সার্টিফিকেট নিয়ে কি হবে? না, ভুল করবেন না।
আপনার 1990 সালের পর যদি জন্ম হয়, আপনাকে জন্ম সার্টিফিকেট জোগাড় করতে হবে, আপনাকে দরখাস্ত করতে হবে অনলাইন। আপনি পঞ্চায়েতে যাবেন, প্রধানের সঙ্গে কথা বলবেন, তারাই আপনাকে রাস্তা বলে দেবেন। পরবর্তীকালে সমস্যা হবে। এই যে সমস্যা সৃষ্টি হচ্ছে, নানা রকমের সমস্যা। বাংলাদেশি মুসলিম একজনকে বাংলায় কথা বলছে, বলছে ভাই এটা বাংলাদেশি, মার। আরে এটা তো ভুল বোঝাবুঝি হচ্ছে। বাংলাদেশের সঙ্গে আমাদের কোন প্রেম প্রীতি এই দেশের মুসলিমদের নেই। আরবের সঙ্গে আমাদের একটা আস্থার সম্পর্ক আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু ওখানে। ওই জন্য আমাদের মক্কা এবং মদিনার সঙ্গে সম্পর্ক আছে। পাকিস্তানের সঙ্গে আমাদের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। পাকিস্তান যদি ভারতের বিরোধিতা করে, আমরাও পাকিস্তানের বিরোধিতা করব। যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, আমরাই জান দেব, ভারতের জন্য জান দেব। এই ভুল ধারণাটা আরএসএস তৈরি করছে, বিশ্ব হিন্দু পরিষদ তৈরি করছে। এরা সব পাকিস্তানপন্থী। কারণ ভারত পাকিস্তান খেলা হয়, কিছু ছেলে, বোকা ছেলে আছে, এসব চুলগুলো এখানে চুল নেই, উপরে চুল, এই ছেলেগুলো পাকিস্তান জিতলো, হাততালি দিয়ে দিল, বোম ফুটিয়ে দিল। ও তো জানে না যে আমার কত বড় ক্ষতি করছে দেশে। ওর কোনো জ্ঞানই নেই যে পাকিস্তানে যে জিতলো তাতে আমার কি এসে যায়, আর পাকিস্তান হেরে গেলে আমার কি এসে যাবে। তো এই যে ধারণা, এই ধারণাটাও ঠিক নয়। যেমন মুসলিমরা যারা হাততালি দেয় পাকিস্তান জিতলে, তারা ভুল করে, আর যে হিন্দু ভাইরা এদেরকে ভুল বোঝে তারাও ভুল করে। কারণ ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি কোথায় গিয়েছিলাম? সোমনাথ মন্দির। আমি চলে এলাম কোথায়? অমৃতসরের স্বর্ণ মন্দির। অমৃতসরের স্বর্ণ মন্দিরে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন, কারণ সেখানে যে অস্ত্র জমা করা হয়েছিল, যে রাইফেল, AK-47, বারুদ, বোমা, গ্রেনেড যা সেখানে জড়ো করা হয়েছিল, কিছুদিনের মধ্যেই সেখানে একটা উত্থান বা অভ্যুত্থান বলা যেতে পারে, গণ অভ্যুত্থান ওই এলাকার মানুষ করতে পারত। এটা গোয়েন্দা বিভাগ খবর দেয়। খবর দেওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মনে করেন যে এটাকে যদি না থামানো যায় তাহলে একটা চরম অশান্তি হবে, গোটা পাঞ্জাব আগুন জ্বলে যাবে এবং তার সুযোগ নেবে পাকিস্তান। পাশেই তো পাকিস্তান, পাঞ্জাব দিল্লির কাছেই পাকিস্তান বর্ডার। যেমন কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের যোগ আছে, পাঞ্জাবের সঙ্গেও। পাঞ্জাবের কিছুটা অংশ ভারতে, পাঞ্জাবের কিছুটা অংশ পাকিস্তানে আছে। সেই জন্যে ইন্দিরা গান্ধী দেশকে বাঁচাবার জন্য, এই লক্ষ্যে তিনি গোপন ভাবে তার মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরকে তিনি আক্রমণ করেছিলেন এবং তার ফলে তাকে কিছুদিনের মধ্যেই তার প্রাণ দিতে হয়েছিল। এটা রাজনৈতিক ব্যাপার, ধর্মীয় ব্যাপার নয়। এই গোলমালটা আমি আজকে কাটাতে এসেছি আপনাদের। আপনি সোমনাথ মন্দির লুণ্ঠন করলেন কে? একজন মুসলিম পারস্য দেশ থেকে এলেন। আর এই বাঙালি টাঙ্গালি নয়, সে বাংলায় কথা বলে না, সে উর্দুও জানে না, পারস্য দেশ থেকে এসেছে। ওরা ফার্সিতে কথা বলে। ফার্সি একটা ভাষা, মাদ্রাসায় পড়ানো হয় অল্প স্বল্প, আমরাও পড়েছি ফার্সি। ফার্সি না পড়লে উর্দু বুঝতে একটু অসুবিধা হয়, আবার পরে ঠিক হয়ে যায়। ফার্সি পড়ানো হয় কি, ওই ওয়ার্ড বুক পড়ানো হয়, মানে আমাদান মানে আনা, রফতার মানে গতি, না শিস্তান মানে ব্যাটনা, এই আছে না দু একটা শব্দ, ওই উর্দুতে ব্যবহার হয়। তো নাদির শাহ এলেন, তিনি পারস্য দেশের লোক, ফার্সিতে কথা বলে। ফার্সিতে কথা এখন কোন দেশের লোক বলে? ইরানের লোক বলে। ইরানের লোকরা ফার্সি ভাষায় কথা বলে। ওই আয়াতুল্লাহ খোমেনি, তার ভাষা আরবি নয়, তার ভাষা উর্দুও নয়, তার ভাষা হচ্ছে ফার্সি। ফার্সি আলাদা, ফ্রেঞ্চ আলাদা, ফরাসি ভাষা আলাদা, যেখানে সব নাকে নাকে শব্দ হয়, মো ব্লা মোসিয়ে, এই ধরনের শব্দ। এগুলো হচ্ছে ফরাসি দেশের লোকেরা কথা বলে। ফ্রান্স ওটা ইউরোপের একটা দেশ, আর পারস্য বা ইরান এটা এশিয়া মহাদেশের দেশ। দুটো মহাদেশ একদম আলাদা। দুজনেরই, দু দেশের লোকেরই রং ফর্সা,
কিন্তু এরা মুসলিম, কেউ মুসলিম সুন্নি আছে, শিয়া আছে, দুটো মিলিয়েই আছে, বেশিরভাগ শিয়া। যেমন ইরাকে সুন্নি মুসলিমও আছে, ইরাকে আবার শিয়াও আছে, যাদেরকে বলা হয় কুর্দ বা কুর্দিশ। ঠিক আছে, তিনি এলেন, তার কাছে খবর ছিল, তার গোয়েন্দা বাহিনী খবর দিল যে আপনি ভারতে যাচ্ছেন, আপনি যদি টাকা পয়সা আর অস্ত্র চান, একটা মন্দির লুণ্ঠন করলেই আপনি 50 দিনে যা জড়ো করতে পারবেন, জোগাড় করতে পারবেন, একদিনেই আপনার সেটা হয়ে যাবে। বলে কোথায়? বলে সোমনাথ মন্দির। তো সোমনাথ মন্দিরে এত, বলে হ্যাঁ বিশাল বড় মন্দির, মন্দিরের চত্বর দেখলে মাথা ঘুরে যাবে। সে একবার ঘুরতে গেলে আপনার ঘন্টা দেড়েক সময় লাগবে। আপনি ভাবুন না, আপনি যদি যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, সেই মক্কার মসজিদটা যদি আপনি এক চক্কর দেন, মোটামুটি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটা হয়ে যাবে, এখন যা বড় হয়েছে। আমি তো এই 2 বছর আগে গেছি, শুনছি আরো বড় হচ্ছে। মদিনায় যদি আপনি বাবে ওমর থেকে ঘুরে আবার বাবে ওমরে আসেন, আপনি হাঁপিয়ে উঠবেন, এত বড়।